সুন্দরপুর নামক একটি গ্রামে কৌশল্যা তার ছেলে মেয়েকে নিয়ে বাস করত। কৌশল্যা একটি বাড়িতে কাজ করত। সকাল হলে সেই বাড়িতে কাজে চলে যেত, আবার বিকাল হলে কাজ করে বাড়ি ফিরে আসতো। কৌশল্যা দুই ছেলে মেয়ের নাম ছিল সাদিয়া ও আতিক। সাদিয়া খুবই ভারী মিষ্টি মেয়ে ছিল। সাদিয়ার মা যখন বাড়িতে থাকতো না, সে সমস্ত কাজকর্ম করত এবং বাড়ির রান্নাবান্নাও করত। আর আতিক মন দিয়ে পড়াশোনা করত। আর এভাবে তাদের খুব ভালোভাবে দিন কেটে যাচ্ছিল। এই যে কৌশল্যা, তোমার এ মাসে বেতন নিয়ে নাও। আর হ্যাঁ, কালকে থেকে আমাদের বাড়িতে কাজে আসতে হবে না। কেন মালকিন, কালকে থেকে কাজে আসতে হবে না? আমি কি কোনো অন্যায় করেছি? আপনি এমনটা করবেন না। এখানে কাজ করে যে টাকাটা পায়, আমার ছেলে মেয়েকে পড়াশোনা করায়, আর এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। এমনটা বলবেন না মালকিন। আর এমন হলে আমি বেশি করে কাজ করে দিব। আরে এমনটা না, আমার স্বামী সরকারি চাকরি করে, তার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, তাই আমরা এখান থেকে চলে যাব। আমরা দূরে চলে যাচ্ছি, তাই তোমার কাজে তো রাখতে পারবো না, তাই তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। এরপরে কৌশল্যা কি করবে ভেবে পাচ্ছিল না। এই মাসের বেতনটা নিয়ে সে বাড়িতে চলে আসে। সাদিয়া আগে থেকে রান্না করে রেখেছিল। মা চলো, আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম আর তোমার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এই আতি, খেতে আয়, মা তো চলে এসেছে। কি আর খাবো, এই গরিবের দুঃখ বুঝি শেষ হবার নয়। একটা কাজ ছিল, তাও বা চলে গেল। আমি তোদের নিয়ে কি করব বল? গ্রামে তো নতুন কোনো কাজ পাও অনেক কষ্টের। আমার মতো অনেকের কাজ খোঁজে। নতুন করে কি করে কাজ খুঁজে বের করব, আমার মাথায় কোনো কাজ করছে না। আচ্ছা তুই খাবার বার, আমি কুয়ো থেকে পানি নিয়ে আসছি। এরপরে কৌশল্যা একটি কলসি হাতে করে কুয়োর কাছে চলে যায় পানি আনার জন্য। আর অন্য মহিলারাও সেখানে পানি নিচ্ছিল। এই দেখ দেখ, ওই তো কৌশল্যা চলে এসেছে। স্বামী মারা গেছে, তা ওর চাল চলন দেখ। মনে হয় স্বামী মারা যাওয়ার আগে অনেক টাকা রেখে গিয়েছিল ওর জন্য। তোমরা আমাকে নিয়ে খারাপ কথা কেন বলছো? নিজের চরকায় তেল দাও না। আমি কষ্টে থাকি আর সুখে থাকি, তাতে তোমাদের কি? আমি কষ্ট করে কাজ করে আমার সন্তানদের মানুষ করছি, তোমাদের মতো স্বামীর টাকায় বসে খায় না। কৌশল্যার কথা না বাড়িয়ে পানি নিয়ে বাড়িতে চলে আসলো। মা, আজকে যে তাড়াতাড়ি পানি নিয়ে চলে আসলে, কুয়োতে কি কোনো ভিড় ছিল না? হ্যাঁ, তেমন কোনো ভিড় ছিল না। কাজ তো চলে গেল, এবার নতুন কাজের সন্ধান বের করতে হবে। তোরা এক কাজ কর, দুজনে ঘুমিয়ে পড়। আমি হাতের কাজটা শেষ করে তারপরে আমি ঘুমাবো। এদিকে সাদিয়া আর আতিক ঘুমিয়ে পড়লো। আর এদিকে কৌশল্যা রাত জেগে ভাবতে থাকলো যে সে কাজ খুঁজবে কি করে। পরের দিন সকালে কৌশল্যা বেরোয় পড়লো কাজের সন্ধানে। সে তাদের গ্রামে কাজের সন্ধান খুঁজতে থাকে, কিন্তু কোনো বাড়ি তার কোনো কাজ মেলে না। আর এই সময়টাই ছিল ঝড় বৃষ্টির সময়। তাই একদিন অনেক জোরে ঝড় উঠতে শুরু করলো। কৌশল্যা তখন বাড়িতে ফিরছিল। অনেক জোরে ঝড় উঠতে শুরু করলো। হঠাৎ করে ঝড় উঠলো কেন? আমার ছেলে মেয়েরা তো ঘরের মধ্যে আছে। না না, আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। না না, আমার ছেলে মেয়েরা খুবই তো ভয় পাচ্ছে। আর সাদিয়া তো বজ্রের আওয়াজ সহ্য করতে পারে না, খুবই ভয় পায়। এটা ভেবে কৌশল্যা দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছিল। আর এদিকে কৌশল্যাদের ঘর তো গাছ পড়ে সে ঘরটিও ভেঙে গেছে। সাদিয়া আর আতিক একটি গাছের নিচে দাঁড়িয়ে অনেক কান্না করছিল। আর এদিকে কৌশল্যা এসে দেখে তাদের ছোট্ট ঘরটি ভেঙে গেছে আর ঝড়ে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে গেছে। সাদিয়া আর আতিক খুবই কান্না করছিল। তখন কৌশল্যা তাদের বুকের মধ্যে করে সেই রাতটা সেখানেই কাটিয়ে দিল। এক মাসের কিছু টাকা ছিল, সেই টাকাগুলো তো ফুরায়ে গেল। এখন আমি ছেলে মেয়েকে নিয়ে কিভাবে চলবো? ঘরে তো কোনো খাবারই নেই। আর আমি কেমন মা হলাম যে ছেলে মেয়ের মুখে একটু ভাত দিতে পারছি না? এ জীবন আমি আর রাখতে চাই না। আজই আমি কুয়োতে ঝাঁপ দিয়ে মরে যাব। আমার বেঁচে থাকার কোনো দরকারই নেই। উপরওয়ালা যেহেতু এটা চায়, তাহলে এটাই হোক। কৌশল্যা সেই কুয়োর কাছে গেল। আর কৌশল্যা যখনই কুয়োতে ঝাঁপ দিতে যাচ্ছিল, ঠিক তখনই কুয়োর পরী সেইখানে প্রকট হয়ে গেল। কৌশল্যা, কি হয়েছে তোমার?
তুমি এত কষ্ট পাচ্ছ কেন? আর তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? জানি পরি, আমি সব জানি। আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমাদের মতো গরিবদেরও বেঁচে থাকা পাপ। না হলে স্বামী মৃত্যুর পরে একটি বাড়িতে কাজ করতাম, সেই কাজটাও চলে গেল। আমার একটা বাড়ি ছিল, সেটাও চলে গেল। আর আমি সন্তানদের মুখে একটু খাবার তুলে দিতে পারছি না। আর তাদের ক্ষুধার জ্বালা সহ্য করা যে অসম্ভব। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আর শোনো, যা হয় সেটা ভালোর জন্যই হয়। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। কৌশলা পরীটিকে নিয়ে বাড়িতে চলে আসলো। পরীটি এসে দেখতে পেল কৌশলার বাড়িটি সত্যি ভেঙে গেছে। বাড়ির এক কোণে বসে সাদিয়া আর আতিক খুব কান্না করছিল। এটা দেখে পরীরও খুবই মন খারাপ হলো। পরীটি তার জাদু দিয়ে সে বাড়িটি মুহূর্তের মধ্যে একটি ঘাসের বাড়িতে তৈরি করে দেয়। পরি, ঘাসের ঘরটি দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু যেখানে টিনের ঘরই ধরে ভেঙে গেল, সেখানে ঘাসের ঘর কি ঠিক থাকবে পরি? বৃষ্টি আসলে তো গলে পড়ে যাবে। না না, গলে পড়ে যাবে না। এটি হলো বিশেষ ঘাসের ঘর। কোনো ঝড় তুফানে এই ঘরটি একটুও নষ্ট করতে পারবে না। তোমার যতদিন ইচ্ছা তুমি ছেলে মেয়েদের নিয়ে ততদিন এখানে থাকতে পারবে। সাদিয়া, আতিক, তোমরা দুজনে এদিকে আসো। তোমাদের দুজনের কি খুব ক্ষুধা লেগেছে? হ্যাঁ পরি, আমাদের খুব ক্ষুধা লেগেছে। আমরা গত 2 দিন না খেয়ে আছি। তুমি কি আমাদের কিছু খাবার দিতে পারবে? আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের একটি জাদুর লেহেঙ্গা দিচ্ছি। পরি তার জাদু দিয়ে সেখানে একটি জাদুর ঘাসের লেহেঙ্গা এনে দেয়। ওয়াও পরি, এই ঘাসের লেহেঙ্গাটি অনেক সুন্দর, কিন্তু আপনি সবকিছু ঘাসের বানান কেন? আমি সব কিছু ঘাস দিয়ে বানাই এজন্যই, কারণ মানুষ যেটা সামান্য মনে করে সেটাই অনেক কিছু হয়। আর এজন্যই আমি সব কিছু ঘাসের বানাই। তুমি এই ঘাসের লেহেঙ্গার কাছ থেকে কিছু চেয়ে দেখো। ঘাসের লেহেঙ্গা? আমার খুব বিরিয়ানি খেতে মন চাচ্ছে। তুমি আমাদের জন্য বিরিয়ানি এনে দিতে পারবে? সেখানে 4 জনের জন্য বিরিয়ানি হাজির হয়ে যায়। এটা দেখে সাদিয়া অনেক খুশি হয়ে যায়। তারা 2 ভাই বোন খুব আনন্দ করে খেতে থাকে সেগুলো। এরপরে পরি কৌশলার কাছে আসে। কৌশল্যা, আমি তোমার জন্য কিছু এনেছি। এই নাও, এটি হলো একটি ঘাসের পার্স। এই পার্সের মধ্যে অনেক টাকা আছে। তুমি এই টাকাগুলো নিজের জন্য খরচ করতে পারবে। আর তুমি চাইলে অন্যের উপকারও করতে পারো। আমি তাহলে আজকে আসি। এরপরে পরীটি সেখান থেকে উধাও হয়ে যায়। আর এদিকে কৌশল্যা পরীর দেওয়া জাদুর ঘাসের বাড়ি, ঘাসের লেহেঙ্গা, ঘাসের পার্সের সাহায্যে অনেক বড়লোক হয়ে যায়। এরপর থেকে কৌশল্যা তার ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো। অনেক দিন আগের কথা, এক গ্রামে তুলি তার বাবা মায়ের সাথে বাস করত। 3টা গরু ছিল। ওরা সেই 3টা গরুর লালন পালন করত। গরুর দুধ বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে তাদের সংসার চালাতো। তুলির বাবা মা মাঠ থেকে ঘাস নিয়ে আসতো অথবা খড় নিয়ে এসে গরুগুলোকে খাওয়াতো। আর এভাবে তাদের দিন কাটছিল। মা, আজকে তোমাদের সাথে জঙ্গলে আমাকে ঘাস কাটতে নিয়ে যাবে? আমি শুনেছি গভীর জঙ্গলে নাকি অনেক সুন্দর সুন্দর খরগোশ থাকে। আমার না খরগোশ খুব পছন্দ, আর খরগোশ দেখার খুবই শখ। আমাকে নিয়ে যাবে মা? আমার বাড়িতে একা একা ভালো লাগে না। আমি আমার ক্লাসের সব পড়া শেষ করে ফেলেছি। দুপুরে যাও আর ঠিক সন্ধ্যায় বাড়িতে ফেরো। আমার একা একা বুঝি ভয় করে না? আমাকেও তোমাদের সাথে জঙ্গলে নিয়ে যাও না মা, প্লিজ 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 মা। আরে মেয়ের কথা শোনো, তুই যদি আমাদের সাথে জঙ্গলে যাস তাহলে আমাদের গরু 3টি দেখাশোনা করবে কে? যদি কোনো লোক না থাকে তাহলে কোনো চোর এসে যদি আমাদের গরু 3টাকে নিয়ে যায়, একটু ভয় পাবে, সহজে চোর আসতে পারবে না। তোকে রেখে যেতেও তো আমাদের ভয় করে।
কিন্তু এত দূরেই জঙ্গল যে আমি সেইখান থেকে ঘাস কেটে একা একা আনতেই পারি না। একা একা অত দূর থেকে ঘাসের বস্তা নিয়ে আসা যায় না, আর আমাদের গরুদেরকে তাজা তাজা ঘাস খাওয়াতে হবে, নাইলে ওরা দুধ দেবে কি করে? আর তারপরেও আমাদের লালি গর্ভবতী, ওর তো সন্তান হবে, ওর একটু যত্নের প্রয়োজন আছে। তুই এখন একটু পড়তে বস, তোর পড়তে পড়তে আমরা চলে আসব। তোর খরগোশ পছন্দ তো? ঠিক আছে, আমি যদি কোনো সুন্দর খরগোশ পাই তাহলে তোর জন্য একটি বাচ্চা নিয়ে আসবো। আর চিন্তা করিস না মা, এখন একটু মন দিয়ে পড়। এদিকে তুলির বাবা মা জঙ্গলের উদ্দেশ্যে ঘাস কাটতে চলে গেল, আর এদিকে তুলি একা একা বসে পড়তে লাগলো। গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? আমি তো এই ছড়াটা পারি, আর বইয়ের সব ছড়া তো আমার মুখস্থ। তো কেন যে বাবা মা সব সময় আমাকে শুধু পড়তেই বলে? তো একটু ইচ্ছে হয় জঙ্গলে ঘুরে বেড়াতে। ঠিক আছে, বাবা মা যেহেতু এখন নেই, আমি একটু আমার গরুগুলোর সাথে কথা বলে আসি। এরপর তুলি তাদের গোয়াল ঘরে যায় গরুগুলো দেখতে, কিন্তু সেখানে 3টি লোক আসে তাদের গরুগুলোকে চুরি করতে। এই দাঁড়ান দাঁড়ান, আপনারা কারা? আর গোয়াল ঘরে ঢুকেছেন কেন আপনারা? আপনারা গরু নিয়ে যাবেন না, আমি কিন্তু বাবা মাকে বলে দিব। দাঁড়ান বলছি, দাঁড়ান, আমাদের গরুগুলো আপনারা নিয়ে যাবেন না। দাঁড়ান দাঁড়ান, আমাদের গরুগুলো নিয়ে যাচ্ছে, আমি আমাদের গরুগুলো নিতে দেব না। গরুগুলো নিয়ে যাবেন না। তুলি চোরগুলোর সামনে দাঁড়িয়ে তাদের পথ আটকে দেয়, কিন্তু তাদের মধ্যে থেকে একটি চোর তার পেটে ছুরি লাগিয়ে দেয়। চোরগুলো গরু নিয়ে পালিয়ে যায়, আর তুলি সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তখন ওর বাবা মা আসে। তা তোর কি হয়েছে তুলি? তুই এভাবে পড়ে আছিস কেন? আর গরুগুলো কোথায়? হাই হাই, এর গরু চুরি হয়ে গেছে, কোনো চোররা চুরি করে নিয়েছে, আর আমাদের তুলিকেও ছুরি দিয়ে আঘাত করেছে, আর আমাদের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। আমাদের গরুগুলোও চলে গেল, আর আমাদের মেয়েকেও এভাবে আঘাত করে রেখে গেল। আমাদের কাছে এখন না আছে টাকা, না আছে কোনো কিছু। এই মেয়েটাকে নিয়ে আমরা এখন কোথায় যাব? চলো আমাদের মেয়েকে আমাদের গ্রামের সরকারি হাসপাতালে নিয়ে যাই, ওর রক্তে তো গোয়ালঘর ভেসে যাচ্ছে। এরপরে তুলির বাবা মা তুলিকে একটি হাসপাতালে নিয়ে গেল। মেয়ের পেটে অনেক বড় আঘাত করেছে, আপনাদের মেয়েকে বাঁচাতে চাইলে আপনারা 2 লক্ষ টাকা জমা করুন। টাকা জমা করুন, নাইলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। যত দ্রুত সম্ভব আপনারা টাকা নিয়ে আসুন। এরপরে ডাক্তার সেখান থেকে চলে গেল। তুলির বাবা মা মাথায় হাত দিয়ে বসে পড়লো। এরপরে তারা বাড়ি আসলো টাকা জোগাড় করার জন্য, কিন্তু তাদের কাছে মাত্র 5,000 টাকাই ছিল। তারা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। তাদের জঙ্গল থেকে ঘাস নিয়ে আসা সেই ঘাসগুলো উঠোনে পড়েছিল। সেই ঘাসগুলো তুলির বাবা মায়ের কষ্ট আর দেখতে পারছিল না, তাই সেখান থেকে কিছু ঘাস কথা বলতে শুরু করলো। তোমরা কোনো চিন্তা করো না, তোমার দুঃখের সময় আমরা তোমার পাশে আছি। আমরা হলাম জঙ্গলের জাদুর ঘাস। তোমরা প্রতিদিন জঙ্গল থেকে ঘাস নিয়ে আসো, আর সাথে ঘাসগুলোর অনেক যত্নও নাও, পানি দাও, আর অগাছালা হলে সেগুলো উপড়িয়ে দাও। তোমাদের এই বিপদের দিনে আমাদের জাদুর ঘাসগুলো তোমাদেরকে সাহায্য করব। তোমরা একটা কাজ করো, তোমাদের মেয়ে তুলিকে তোমাদের বাড়িতে নিয়ে চলে আসো। ততক্ষণে আমরা আমাদের জাদুর ঘাসটা মিলে জাদুর একটি ঘর বানিয়ে দিচ্ছি, যে ঘরে তোমরা নিরাপদে থাকতে পারবে, আর তোমাদের গরুগুলোকেও রাখতে পারবে। আর তোমরা দেরি করো না, তুলিকে নিয়ে আসো। আমরা তোমার তুলিকে জীবন বাঁচাতে সাহায্য করব। তাও আর দেরি করো না। জাদুর ঘাসের কথা মতো তুলির বাবা মা দৌড়ে গিয়ে হাসপাতাল থেকে তুলিকে নিয়ে আসে। আর এদিকে জাদুর ঘাসের ফ্রকরা মিলে সুন্দর একটি জাদুর ঘাসের ফ্রক তৈরি করে। দেরি করো না, এই ফ্রকটা তাড়াতাড়ি তুলিকে পরিয়ে দাও, তাহলে দেখবে তুলি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা হলো পরিরাজ্যের বিশেষ জাদুর ঘাস।
পরি আমাদেরকে জঙ্গলে লাগিয়েছিল। আমরা শুধু সৎ মানুষদেরকে সাহায্য করে থাকি, অনেক সৎ। তাই তোমাদের ভালো কাজের প্রতিদান তোমরা অবশ্যই পাবে। আর দেরি করো না, তাড়াতাড়ি জাদুর ঘাসের ফ্রকটি পরিয়ে দাও তুলিকে। জাদুর ঘাসের কথা মতো তাড়াতাড়ি তার বাবা মা একটুও দেরি করে না, তুলিকে সেই ফ্রকটি পরিয়ে দেয়। তুলিকে জাদুর ঘাসের ফ্রকটি তারা পরিয়ে দিল। এরপরে সেইখানে আগে থেকে জাদুর ঘাসের ঘরে তারা তিনজন প্রবেশ করে। তারা ভিতরে যেতে অবাক হয়ে গেল। তারা জাদুর ঘরের মধ্যে প্রবেশ করায় তুলি একদম সুস্থ হয়ে গেল, ওর পেটের আঘাতও সেরে গেল। এরপরে তারা দেখতে পেল সেই জাদুর ঘাসের ঘরের মধ্যে কোনো কিছুরই কমতি ছিল না। টাকা পয়সা আসবাবপত্র সবকিছুই ছিল। ঘরটি যেন রাজপ্রাসাদের মতো ছিল। সেখানে সোনা দানা হিরে মণিমুক্তার কোনো কিছু কমতি ছিল না। বাবা মা অনেক খুশি হলো। খুশিতে তারা বাইরে বের হয়ে আসলো। এরপরে তারা জাদুর ঘাসকে ধন্যবাদ জানালো। জাদুর ঘাস খুশি মনে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এভাবে জাদুর ঘাসের দেওয়া জাদু ঘাসের ঘর এবং জাদুর ঘাসের ফ্রকের সাহায্যে তুলি তার বাবা মায়ের সাথে অনেক সুখে শান্তিতে বসবাস।